আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। করোনাকালীন পরিস্থিতিতে অনার্স মাস্টার্সের অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে সাধুবাদ জানাচ্ছি। সেই সাথে আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, পজিটিভ চিন্তা কাজের মধ্যে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। শুকুর আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্বামী বিবেকানন্দের ভাষাতে আবারও বলছি, জেগে ওঠো, সচেতন হও, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকের ক্লাস পরিচালনায় আছি আমি সৈয়দা সিফাতি নুরি, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে উদ্ভিদ বিজ্ঞান অনার্স চতুর্থ বর্ষের ইকোনমিক বোটানি, ইথনোবোটানি ও ফার্মাকগনোসির 11তম ক্লাস। লেকচারের শিরোনাম অভেষজ উদ্ভিদ, নন মেডিসিনাল প্লান্টস, আর এটাই আজকের শিরোনাম। তো চলো আগে আমরা আজকের হেডিং গুলো দেখে নিই আলোচনার। প্রথমে আলোচনা করব এই অভেষজ উদ্ভিদ কি, মতিভ্রম সৃষ্টিকারী উদ্ভিদ। কিছু উদ্ভিদ আছে যেগুলো খেলে বা যেগুলোর প্রোডাক্ট খেলে মতিভ্রম হয়, হেলুসিনেশন হয়, সেই উদ্ভিদগুলো সম্পর্কে জানবো। তারপরে কিছু উদ্ভিদ আছে অ্যালার্জি সৃষ্টি করে, যে উদ্ভিদগুলো খেলে অ্যালার্জি হয়, সেই উদ্ভিদগুলো সম্পর্কে জানবো। বেশ কিছু উদ্ভিদ আছে এগুলো পয়জনাস, বিষাক্ত উদ্ভিদ। মানে আমাদের জন্য উদ্ভিদ নিরাপদ, আবার সেটা সাবধানতা অবলম্বন না করলে সেটা ভয়ঙ্কর হতে পারে। তার একমাত্র কারণ সেই পয়জন তাতে বিদ্যমান। সেই পয়জনাস প্লান্ট গুলো কিছু উদাহরণ দেখব এবং সেই পয়জনাস প্লান্ট সম্পর্কে কিছু তথ্য জানবো আমরা। তারপরে কীটনাশক বস্তু উৎপাদনকারী উদ্ভিদগুলো সম্পর্কে জানবো। এইগুলো তোমাদের সিলেবাসভুক্ত, তোমাদেরকে পড়তে হবে। চলো তাহলে শুরু করি আজকের আলোচনা। প্রথমে মেডিসিনাল প্লান্ট, নন মেডিসিনাল প্লান্ট। আমরা এর আগের দিন কিন্তু জানছি যে কোনগুলো মেডিসিনাল প্লান্ট, যেগুলোর মধ্যে ভেষজ গুণ সম্পন্ন সেকেন্ডারি মেটাবোলাইট গুলো জমা থাকে, সেই উদ্ভিদগুলো হলো মেডিসিনাল প্লান্ট। নন মেডিসিনাল প্লান্ট হলো এদের মধ্যে সেকেন্ডারি মেটাবোলাইট জমা থাকে কিন্তু সেই সেকেন্ডারি মেটাবোলাইট গুলো ঔষধি গুণ সম্পন্ন না। আবার ঔষধি গুণ কিছু আছে এদের মধ্যে ঔষধি গুণ সম্পন্ন কিন্তু মাত্রাতিরিক্ত ব্যবহার করলে সেগুলো বিষ হয়ে যায়। তার মানে এগুলো ব্যবহারে কিছুটা ভয়াবহতা আছে। আবার মানুষ যখন মানে প্রাচীনকালে কিছু উদ্ভিদকে নেক্রোটিক পদার্থ হিসেবে ব্যবহার করত, নেশা জাতীয় দ্রব্য তৈরি করে ব্যবহার করত। অথচ এই দ্রব্যগুলোকে সেই সময় এই নেশা জাতীয় দ্রব্য তৈরির পাশাপাশিও এগুলোকে তারা চিকিৎসাতেও ব্যবহার করতো, অনেক কঠিন কঠিন রোগের চিকিৎসাতেও ব্যবহার করতো। কিন্তু পরবর্তীতে দেখা গেল এই উদ্ভিদগুলো রোগের চিকিৎসাতে ব্যবহারের থেকে নেক্রোটিক দ্রব্য তৈরি করে ব্যবহার, মানে যেগুলো কে বলা হচ্ছে নেশা জাতীয় ড্রাগ, মাদক, যা নিজের মনোদৈহিক স্বাস্থ্যের জন্য ক্ষতি মানুষের এবং সমাজের জন্য ক্ষতি। নিজেরা ব্যাধিগ্রস্ত হয়ে যাচ্ছে, সমাজকে ব্যাধিগ্রস্ত করে ফেলছে এই টাইপের প্লান্টগুলোর ব্যবহার দ্বারা। পরবর্তীতে এই প্লান্টগুলোকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হলো যে এগুলো নিষিদ্ধ। কোনো কোনো এক একটা দেশে এক এক রকম নিয়মে এই প্লান্টগুলোকে শনাক্তই করা হলো এগুলো নন মেডিসিনাল। যতই মেডিসিনাল ভ্যালু থাকুক এগুলো নন মেডিসিনাল, কারণ এগুলোর অতিরিক্ত মাত্রায়, পরিমিত মাত্রায় জেনে ব্যবহার না করলে সেগুলো মনোদৈহিক সমস্যা সৃষ্টি করে। এই উদ্ভিদগুলো অনেক ক্ষেত্রে এগুলো বিষ হয়ে মৃত্যু পর্যন্ত ঘটায় থাকে প্রাণী। এই উদ্ভিদগুলো সম্পর্কে সেই জন্য জ্ঞান লাভ করাও হচ্ছে মানে জ্ঞান লাভ করাটা অবশ্যই জরুরি। যে এই এই জন্য এই ভেষজ বিজ্ঞানে নন মেডিসিনাল প্ল্যান্ট সম্পর্কে জ্ঞান অর্জন করাটা অত্যন্ত জরুরি।
একটা জিনিসের আমরা ওষুধ তৈরি করব, সেটার গুণগত মান কেমন, সেটা পয়জনাস নাকি সেটা হচ্ছে মানুষের শরীরের জন্য উপকারী, সেটা তো অবশ্যই জানতে হবে। এবং কোন গাছগুলো এরকম পয়জনাস প্লান্ট, কোনগুলো ক্ষতিকারক প্লান্ট, সেগুলো জানাটা ফার্মাকোগনোসির একটা লক্ষ্য। তো এখন আমরা অভেষজ উদ্ভিদগুলো সম্পর্কে একটু জানবো, যে কারা অভেষজ। সেই সকল উদ্ভিদের বিভিন্ন উদ্ভিদ আর কি, যাদের বিভিন্ন অংশে ঔষধি দ্রব্য ব্যতীত নানা রকমের বিষ, অবিষ, উপকার, আমিষজাত দ্রব্যাদি উৎপন্ন ও সঞ্চিত হয়, তাদেরকে অঔষধি বা অভেষজ উদ্ভিদ বলে। তার মানে এগুলো উদ্ভিদেও সেকেন্ডারি মেটাবলাইট তৈরি হচ্ছে, কিন্তু সেগুলো বিষ অথবা অবিষ, উপকার কিন্তু এগুলো ওষুধি তৈরিতে ব্যবহার করা যাচ্ছে না, সেগুলোই হলো নন মেডিসিনাল প্লান্ট। কিন্তু আমরা যতগুলো প্লান্টের উদাহরণ দেখব, দেখা যাবে যে কখনো না কখনো এগুলো মেডিকেল ট্রিটমেন্টে, মেডিসিন তৈরিতে ব্যবহার করা হয় বা হচ্ছে। কিন্তু এগুলোর অপব্যবহার, এগুলোর নিয়ে যে সমাজে যে মানে অস্থিরতা, মানে বিভিন্ন কূটনীতি, রাজনীতি, এইগুলো কারণে এগুলো দিয়ে ওষুধ তৈরি করা সম্ভব হয় না, যার কারণে এগুলো নন মেডিসিনাল প্লান্ট। তো নন মেডিসিনাল প্লান্ট গুলোর আমরা উদাহরণ 4টা ভাগে ভাগ করে দেখব। এক হলো মতিভ্রম সৃষ্টিকারী উদ্ভিদ, যেগুলো হেলুসিনেশন তৈরি করে এবং মনোবৈকল্য, মানসিক বৈকল্য সৃষ্টি করে, এই টাইপের উদ্ভিদগুলো সম্পর্কে দেখব। তারপরে অ্যালার্জি সৃষ্টিকারী উদ্ভিদ দেখব, এবং পয়জনাস প্লান্ট দেখব, এবং কীটনাশক উৎপাদনকারী উদ্ভিদ দেখব। এর মধ্যে আমরা টোটাল কয়টা উদ্ভিদের উদাহরণ দেখব আমি একটু আগে বলে নেই। মতিভ্রম সৃষ্টিকারীর মধ্যে দেখব 7টি। অ্যালার্জি সৃষ্টিকারী 10টি। পয়জনাস প্লান্ট দেখব 5টি, এবং কীটনাশক বস্তু উৎপাদনকারী উদ্ভিদ দেখব 7টি। এরকম টোটাল 29টি উদ্ভিদ নন মেডিসিনাল প্লান্টের উদাহরণ আমরা দেখব। টোটাল 29টি নন মেডিসিনাল প্লান্টের উদাহরণ দেখব। চলো তাহলে সেগুলোর উদাহরণ দেখি এবং এগুলো সম্পর্কে জানি। প্রথমে মতিভ্রম সৃষ্টিকারী উদ্ভিদ কোনগুলো? মতিভ্রম সৃষ্টিকারী বললাম যেগুলো নেক্রোটিক পদার্থ হিসেবে ব্যবহার করা হয় যে সমস্ত উদ্ভিদ, আর যে সমস্ত উদ্ভিদের একটু বেশি মাত্রায় ব্যবহারে চেতনা নাশ হয়, চেতনানাশক হয়ে যায়, তারপরে হঠাৎ করেই খুব বেশি এনার্জেটিক হয়ে যায়, তারপরে এই টাইপের উদ্ভিদ গ্রহণ করার ফলে সবচেয়ে বড় কথা, মতিভ্রম সৃষ্টিকারী উদ্ভিদগুলো ব্যবহার করা হচ্ছে বিভিন্ন নেশা জাতীয় ড্রাগ তৈরির ক্ষেত্রে, যার কারণে এটা সমাজে নেগেটিভ ভূমিকা পালন করছে মতিভ্রম সৃষ্টিকারী উদ্ভিদগুলো। আর এই মতিভ্রম সৃষ্টিকারী উদ্ভিদগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন রকমের অ্যালকালয়েড, টার্পিনয়েড, তারপরে আছে ফেনোলিক কম্পাউন্ড, গদ, রেজিন, কিন্তু তার মধ্যে কিছু গ্লাইকোসাইড রাসায়নিক পদার্থ, তার মধ্যে সবচেয়ে বেশি আছে অ্যালকালয়েড। এই অ্যালকালয়েড গুলোই এই মতিভ্রম সৃষ্টির জন্য দায়ী থাকে। তো মতিভ্রম সৃষ্টিকারী উদ্ভিদগুলো আমরা এখন দেখব। ছত্রাক হতে প্রায় 56 রকমের অ্যালকালয়েড পাওয়া যায়। ছত্রাক, এই অ্যালকালয়েড গুলো মতিভ্রম সৃষ্টি করে থাকে।
হেলুসিনেশন তৈরি করে। নির্দিষ্ট মাত্রার থেকে মাত্রা একটা পরিমাণ আছে সেই পর্যন্ত নিলেই দেখা যাচ্ছে যে হেলুসিনেশন তৈরি হচ্ছে, বা সবকিছু ভুল দেখতে পায়, এরকম একটা ব্যাপার। আর একটু বেশি পরিমাণে নিলে সেটা পয়জন হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো ছত্রাক থেকে 56 রকমের অ্যালকালয়েড আলাদা করা সম্ভব হয়েছে। মতিভ্রম সৃষ্টিকারী ছত্রাক গুলোর আমরা উদাহরণ দেখব। এক রকমের ছত্রাক আছে অ্যামিনেটা মাশরুম, আরেক রকম আছে সাইলোসাইব মাশরুম, আরেক রকম আছে কনোসাইব মাশরুম। এরকম মতিভ্রম সৃষ্টিকারী 3 রকমের মাশরুম আছে যেগুলো থেকে অ্যালকালয়েড পাওয়া যায় কয়েক রকমের, যেগুলো মতিভ্রম সৃষ্টি করে এই মাশরুম ছত্রাক। এরপরে কয়েকটা উদ্ভিদের উদাহরণ দেখব। 7টা পেওটি উদ্ভিদ, এটা লফোফোরা উইলিয়ামসি। 2 নম্বর উদাহরণ গাঁজা, ক্যানাবিস স্যাটিভা। ম্যাক্সিমাম উদ্ভিদগুলো থেকেই নেশা জাতীয় দ্রব্য তৈরি হয়। পপি উদ্ভিদ, অপিয়াম পপি, অপিয়াম পপি। এরপরে সুপারি, অ্যারিকা ক্যাচু, এটা থেকেও নেশা জাতীয় অ্যালকালয়েড আছে এটাতে, একদম তামাক পাতার মতন। তামাকে আছে নিকোটিনা ট্যাবাকাম, বৈজ্ঞানিক নাম নিকোটিনা ট্যাবাকাম। স্যালভিয়া, স্যালভিয়া ডিভাইনোরাম। 7 নম্বর কোকা, কোকা উদ্ভিদের নাম ইরাথোজাইলাম স্যাটিভা। তো এই হলো মতিভ্রম সৃষ্টিকারী 7টা উদ্ভিদের উদাহরণ। চলো এখন এই উদ্ভিদগুলো সম্পর্কে একটু পরিচিত হই এবং এগুলোর মধ্যে কি টাইপের অ্যালকালয়েড বা অন্যান্য রাসায়নিক উপাদান আছে সেগুলো একটু এক নজরে দেখবো। অনেকগুলো করে রাসায়নিক উপাদান থাকে, কিন্তু সাধারণত মতিভ্রম সৃষ্টির ক্ষেত্রে যেগুলো থাকে আমি একটা করে রাসায়নিক গঠনও দেখাবো তোমাদেরকে। যেমন প্রথমে যে মাশরুম গুলোর কথা বললাম সেই মাশরুম গুলোর ছবি দেখে, অ্যামিনেটা মাশরুম, তারপরে কনোসাইব মাশরুম, এর আরেকটা দেখতে পাচ্ছ এটা হলো সাইলোসাইব মাশরুম। এই মাশরুম গুলো কিন্তু দেখতে ভীষণ কালারফুল এবং ঝাঁঝালো গন্ধযুক্ত। এগুলো সাধারণত আমরা যে খাদ্য হিসেবে যে মাশরুম গুলো গ্রহণ করে থাকি সেই মাশরুম গুলোর মতন না। এই মাশরুম গুলো ঝাঁঝালো গন্ধযুক্ত, আর এগুলো একটা নির্দিষ্ট মাত্রার বেশি পরিমাণে নিলেই সেগুলো বিষক্রিয় হয়ে যায় এবং একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত অনেকে এটাকে নিয়ে থাকে তার নেশা জাতীয় হিসেবে, যে যেটাকে হচ্ছে চেতনা নাশক পর্যন্ত না, মানে জ্ঞান থাকে না মোট কথা, সেই পরিমাণ নিয়ে থাকে। তার বেশি কেউ যদি নিয়ে থাকে তাহলে মৃত্যু অবধারিত। প্রথমে যে উদ্ভিদটা, এখন আমরা উদ্ভিদে চলে আসি উদাহরণ। ছত্রাক গেল, এটা হলো পেওটি উদ্ভিদ লফোফোরা উইলিয়ামসি। লফোফোরা উইলিয়ামসি পেওটি উদ্ভিদ দেখতে পাচ্ছ। বিভিন্ন রকমের পেওটি অ্যালকালয়েড থাকে এর মধ্যে। এগুলো হলো প্রোটো অ্যালকালয়েড যেগুলো মেডিসিন তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। কিন্তু এর মধ্যে যে অ্যালকালয়েডটা আছে সেই অ্যালকালয়েডটার কারণেই এটা আবার মতিভ্রম সৃষ্টি করে, যার কারণে এটা নন মেডিসিনালের মধ্যে পড়ে যাচ্ছে। টোটাল অ্যালকালয়েড 0.4% অ্যালকালয়েড থাকে এই উদ্ভিদটার মধ্যে। টোটাল 0.04% অ্যালকালয়েড থাকে পেওটি উদ্ভিদে, যার 60% ফেনোলিক এবং 40% হলো নন ফেনোলিক অ্যালকালয়েড থাকে। আমরা এখানে যে যার রাসায়নিক গঠনটা দেখতে পাচ্ছি এটা একটা প্রোটো অ্যালকালয়েড, এটার নাম হলো মেসকালিন অ্যালকালয়েড। এই মেসকালিন অ্যালকালয়েডের কারণেই পেওটি উদ্ভিদের যে নির্যাস সেটা হেলুসিনেশন তৈরি করে। 2 নম্বর উদাহরণ হিসেবে আমরা দেখব গাঁজা উদ্ভিদ, বোটানিক নেম ক্যানাবিস স্যাটিভা। গাঁজা উদ্ভিদের পাতাটা এরকম হেলুসিনেশন তৈরি করে। পাতা, শীর্ষ যে কুড়ি, শুকনো ফুল, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যালকালয়েড থাকে, যে অ্যালকালয়েডটার কারণে হচ্ছে গাঁজার এই পাতাগুলো থেকে মানে হেলুসিনেশন তৈরি হয়, নেশা তৈরি হয়। কিন্তু এটা আরেক দিক থেকে বাণিজ্যিক ভ্যালু আছে পাট তৈরির জন্য। পাট তৈরি, শন পাট তৈরি হয় এইখান থেকে, সেটাকে বলে গাঁজা তন্তু। তো যাই হোক, এখন আমরা
দেখবো এটা তথ্য যে প্রায় 120 রকমের অ্যারোমেটিক যে পদার্থ আছে, কম্পাউন্ড গুলো এখানে আলাদা করা যায়। ক্যারেক্টারিস্টিক অ্যারোমা 120 রকমের গন্ধযুক্ত রাসায়নিক পদার্থ আলাদা করা হয়েছে গাঁজা গাছ থেকে। আর এগুলোর সাধারণত দেখা যাচ্ছে টারপিন বা সেস্কুইটারপিন জাতীয়। এখানে কোনো অ্যালকালয়েড নাই, এখানে আছে টারপিন এবং সেস্কুটারপিন জাতীয় পদার্থ। এখানে একটা টারপিন দেখতে পাচ্ছ, টেট্রাহাইড্রো ক্যানাবিনল। টেট্রাহাইড্রো ক্যানাবিনল এটা হচ্ছে টারপিন জাতীয় একটা যৌগ। এই ছিল গাঁজা। গাঁজা উদ্ভিদ থেকে বিভিন্ন রকমের এই সাবকন্টিনেন্টে বিভিন্ন রকমের নেশা জাতীয় দ্রব্যের ট্র্যাডিশন আছে, যেমন ভাং একটা, চরস একটা, ইভেন সালভিয়া উদ্ভিদ থেকে এবং গাঁজা উদ্ভিদ থেকে পশ্চিমা কান্ট্রি গুলোতে মারিজুয়ানা নামে একটা ভয়ঙ্কর মাদক দ্রব্য তৈরি হয়। এরপরে আমরা আরেকটা উদ্ভিদে চলে যাব, সেটা হলো তামাক। বোটানিক নেম নিকোটিয়ানা ট্যাবাকাম। তামাক পাতা দেখতে পাচ্ছি, নিকোটিয়ানা ট্যাবাকাম। এখানে পাতাতে থাকে টক্সিক অ্যালকালয়েড। টক্সিক অ্যালকালয়েড যেটাই ক্ষতি করে আর কি, সেটা হলো নিকোটিন। এখানে নিকোটিন নামক অ্যালকালয়েডটাই বিষাক্ত এই পাতার। আরো অনেক অ্যালকালয়েড এখানে আছে, কিন্তু সবচেয়ে যেটা বিষাক্ত সেটা হলো নিকোটিন। দ্য রিমেইনিং পোর্শন কম্পোজড অফ নন নিকোটিন, তারপরে অ্যানাবিসিন, তারপরে কটিনিন অ্যান্ড মায়োসমাইন। এই বাকি যে লিফে থাকে নিকোটিন, বাকি অন্যান্য পার্ট গুলো থাকে নন নিকোটিন, অ্যানাবিসিন, তারপরে হচ্ছে কটিনিন এবং মায়োসমাইন। এই টাইপের অ্যালকালয়েড গুলো থাকে একটা তামাক গাছে। তার মানে পুরো অনেক রকমের অ্যালকালয়েড আছে, তার মধ্যে নিকোটিনটা বিষাক্ত এবং নিকোটিনটাই নেশা তৈরি করে। আর এই যে নিকোটিনের গঠন এখানে দেখছো, আর এখানে এটা হলো নন নিকোটিন, আর এটা অ্যানাবেসিন। এই অ্যালকালয়েড গুলো নিকোটিনের বিভিন্ন পার্ট, তামাক গাছের বিভিন্ন পার্টে থাকে। পপি, অপিয়াম পপি। অপিয়াম পপি এখানে প্রায় 12% যে অ্যালকালয়েডটা থাকে সেটা পেনকিলার অ্যালকালয়েড বলে। পেনকিলার যেটা ব্যথা নাশক করে দেয়, সেই অ্যালকালয়েডের নাম হলো মরফিন। মরফিন নামক অ্যালকালয়েড থাকে প্রায় 12%। এখানে 4 রকমের গঠন দেখা যাচ্ছে। মরফিন, এ নাম্বার হলো মরফিন, বি নাম্বার হলো মরফিনের আরেকটা ড্রাইভ, এটা হলো এ হলো মরফিন, আর বি নাম্বার হলো মরফিনের আরেকটা ড্রাইভ, নাম হলো কোডেইন। সি নাম্বার হলো মরফিনের আরেকটা ডিরাইভড হেরোইন, আর ডি নাম্বার হলো 6 মোনোঅ্যাসিটাইল মরফিন। 6 এটা আরেকটা ডিরাইভড মরফিনের, 6 মোনোঅ্যাসিটাইল মরফিন। আর ডাই অ্যাসিটাইল মরফিনকেই বলা হচ্ছে হেরোইন। এটাও একটা মারাত্মক ভয়ঙ্কর আর কি মাদক দ্রব্য। এরপরে যে উদ্ভিদটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুপারি, এরিকা ক্যাটচু। আমাদের এই সাবকন্টিনেন্টে এটা সুপারিটা সাধারণত পানির সাথে খাওয়া হয়, কিন্তু এটা অনেক অস্বাস্থ্যকর, এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। ইভেন ক্যান্সারের জন্য, ক্যান্সারের একটা বড় কারণ হয়ে দাঁড়ায় এই সুপারি খাওয়ার যে অভ্যাস। কনজাম্পশন হ্যাজ মেনি হার্মফুল ইফেক্টস অন হেলথ। এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। অ্যালকালয়েড, এখানে একটা অ্যালকালয়েড থাকে সেটার নাম হলো আর্কোলিন। এই আর্কোলিনটা রাসায়নিক গঠন কাছাকাছি নিকোটিনের মতন, কিন্তু আর নিকোটিনের পুরা অনুরূপ কাজ করে। নিকোটিন যেমন ক্ষতি করে, সেম এই আর্কোলিনও মানব দেহের ক্ষতি করে থাকে। এইখানে আর্কোলিন ছাড়াও আছে গুভাসিন নামের আরেকটা অ্যালকালয়েড। আর্কোলিন অ্যান্ড গুভাসিন এই দুটো কমন সুপারিতে। সুপারির যে নাট, এই নাটে থাকে আর্কোলিন বা গুভাসিন। সুপারির পরে আমরা দেখব স্যালভিয়া ডিভাইনোরাম। উদ্ভিদটাকে স্যালভিয়া নামে পরিচিত, আমাদের দেশে এটা দেখা যায় না, এটা পশ্চিমা কান্ট্রিতে জনপ্রিয়। স্যালভিয়া ডিভাইনোরাম এটা
হচ্ছে মেক্সিকান একটা উপজাতিরা তাদের তাদের একটা নেশা জাতীয় দ্রব্য যেটা তারা তাদের বিভিন্ন প্রোগ্রামে ট্র্যাডিশনালি তৈরি করে, সেই সেখানে এটা জনপ্রিয় আর কি। সেই দ্রব্যটা তৈরি করার জন্য স্যালভিয়াকে আবাদ করা হয় আলাদাভাবে। স্যালভিয়াতে আছে হেলুসিনোজেনিক বিভিন্ন প্রপার্টিস আছে, তার মধ্যে একটা অন্যতম সেটা হলো, এটা কিন্তু অ্যালকালয়েড না, ডাইটারপিনয়েড। ডাইটারপিনয়েড সেটা হচ্ছে স্যালভিনোরয়েড, স্যালভিনোরিন এ। স্যালভিনোরিন এ, এই স্যালভিনোরিন এরই রাসায়নিক গঠন দেখানো আছে এখানে। এই স্যালভিনোরিন এর কারণে হ্যালুসিনেশনটা হয় স্যালভিয়ার প্রোডাক্ট থেকে। This compound is present in the dry plant at about 0.18%. এই যে স্যালভিনোরিন এ, এটা শুকনা স্যালভিয়াতে আছে 0.18%। শুকনা স্যালভিয়া থেকে 0.18% ড্রায়েড স্যালভিনোরিন থাকে, সেখান থেকে এটাকে আলাদা করা যায় এই রাসায়নিক উপাদানটাকে। সর্বশেষ আমরা যেটা দেখতে পাচ্ছি সে উদ্ভিদটার নাম হলো কোকো গাছ, কোকা গাছ, জাইরো ইরাইথোজাইলাম কোকা। তো ইরাইথোজাইলাম কোকা যে এখানে যে একটা সাইকো অ্যাক্টিভ অ্যালকালয়েড থাকে সেটা হলো নাম হলো কোকেইন। কি নাম? কোকেইন। সাইকো অ্যাক্টিভ অ্যালকালয়েড কোকেইন থাকে। এই কোকেইন অ্যালকালয়েডটার জন্য এই কোকা উদ্ভিদ পুরা পৃথিবী বিখ্যাত। কোকাইন অ্যালকালয়েড, এটা কোকেইনের রাসায়নিক গঠন দেখতে পাচ্ছ। এবার আমরা কিছু এই উদ্ভিদগুলো থেকে সৃষ্ট কিছু মাদক দ্রব্য আমরা দেখব, যে এই হেলুসিনোজেনিক প্লান্ট থেকে তৈরি করা কিছু মাদক দ্রব্য, নেক্রোটিক দ্রব্য দেখব। তার আগে বলে নেই যে এই যে দ্রব্যগুলো আমরা দেখলাম, এই যে প্রোডাক্টগুলো, এই গাছগুলো দেখলাম, এগুলো কি কোনো পজিটিভ দিক নাই? আসলে কেন নাই? মানুষ এই জিনিসগুলো তৈরি করে কেন? এটা কিন্তু নেগেটিভ সেন্সেই তারা ব্যবহার করছে, কিন্তু কেন করছে? এই জিনিসগুলো খুব অল্প সময়ের মধ্যে এনার্জি তৈরি করে, খুব অল্প সময়ের মধ্যে অসুস্থ বোধ থাকলে, শরীরের দুর্বলতা থাকলে দূর হয়ে যায়, অসুস্থতা দূর হয়ে যায়। যেমন ছোট ছোট যেগুলো ব্যাপার থাকে, মানসিক বিষণ্ণতা, মাথা ব্যথা, এগুলো হঠাৎ করেই ভালো হয়ে যায়, এনার্জি ফিরে আসে, কাজের এনার্জি ফিরে আসে। তারপরে এগুলো নিলে যে ব্যাপারটা হয় যে এই যে বিষণ্ণতা দূর, অবসাদ দূর, খুব চট করে হয়ে যায়, আর শক্তি পাওয়া যায়, এনার্জি পাওয়া যায় সবকিছুতে। এই বিষয়গুলোর কারণেই মানুষ মাদকগুলো গ্রহণ করে থাকে হুট করে, কিন্তু আবার হুট করেই এটা আবার তোমার পূর্বের থেকেও ভয়ঙ্কর হয়ে যাবে যখন এটা রেশ কেটে যায় শরীরের ভেতরে। তো আমরা এখন কিছু মাদক দ্রব্য দেখব, যেমন গাঁজা, যেটা তৈরি হয় গাঁজা গাছ থেকে। ভাং, এটাও তৈরি হয় গাঁজা গাছ থেকে। মারিজুয়ানা, এটা স্যালভিয়া গাছ এবং গাঁজা গাছ থেকেও তৈরি হয়। আবার পশ্চিমা কান্ট্রিগুলোতে গাঁজা গাছকে মারিজুয়ানা বলে। চরস, আরেকটা নেশাদ্রব্য, চরস গাঁজা গাছ থেকে হয়। ফেন্সিডিল, এটা পপি গাছ থেকে হয়। এরপরে যেটা দেখতে পাচ্ছ হেরোইন। হেরোইন এটাও পপি গাছ থেকে হয়। আমরা দেখলাম একটু আগে মরফিনের একটা ডেরাইভড হলো হেরোইন। তারপরে মরফিনটাকে মরফিন হিসেবেও নেশা জাতীয় দ্রব্য হিসেবে ব্যবহার করা হয়। তারপরে আফিম, আফিম তৈরি হয় পপি গাছ থেকে। তারপরে কোকেন, কোকা পাতায় একটা কোকেন নামক উপকার থাকে, যা দিয়ে কোকেন নামক অত্যন্ত শক্তিশালী মাদক দ্রব্য তৈরি হয়। মাদক দ্রব্যগুলো পাউডার হিসেবে, ট্যাবলেট হিসেবে, বা প্লান্ট পার্টের কোনো ড্রাই অংশ হিসেবে এভাবে মানে বিক্রিও হয়, বাণিজ্যিকভাবে বিক্রি হয়, লেনদেন হয় অসামাজিকভাবে, মানে বেআইনিভাবে, ইলিগাল প্রোডাক্ট এগুলো। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রোডাক্টগুলো এভাবে বিক্রি হয়। আবার এভাবে বোতলজাত হিসেবেও পাওয়া যায় এগুলো, যেমন এখানে এটা হচ্ছে ফেন্সিডিল।
সেন্সিটিভ এভাবে লিকুইড টাইপের। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বীজের ল্যাটেক্স, সেটা হচ্ছে আফিম। আফিম তৈরি হয় পপি গাছের যে ফলের যে আঠা ল্যাটেক্স সেটা থেকে আফিম তৈরি হচ্ছে। এরপরে আফিমকে যে আলাদা করার পরে যে এটার হেরোইন লিকুইড ইনজেকশনের মাধ্যমে এটা নেয়। তারপরে ভাংটা কিভাবে তৈরি হয় এটা ধারণা করা হচ্ছে যে এটা দুধ থেকে এবং গাজার যে পাতা ড্রাই সেই পাতা দিয়ে ভাংটা তৈরি করা হয়। তারপরে সিগারেট, এটা সবাই চেনে এই প্রোডাক্টটা। এটা কি দিয়ে তৈরি? এটা তামাক পাতা থেকে তৈরি। এই টাইপের নেশা জাতীয় দ্রব্যগুলো বাণিজ্যিকভাবে অবৈধভাবে ইলিগালি লেনদেন চলে, বাণিজ্য চলে। আর এগুলোর যে উদ্ভিদ সেগুলো মতিভ্রম সৃষ্টিকারী উদ্ভিদগুলো থেকে তৈরি করা হয়। এখানে আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছ যেটা পাউডার, এটা হলো সেই হেরোইনের পাউডার ড্রাই। তারপরে এখানে দেখা যাচ্ছে কোকেইন, যেটা পোকা উদ্ভিদের পাতা থেকে তৈরি করা হয়। তো এই যে নেশা জাতীয় দ্রব্যগুলো হয় এটা শরীরে ইনজেকশন করে নেওয়া হয়, নস্যি আকারে নেওয়া হয়, অথবা এগুলোকে ওরালি খেয়ে গ্রহণ করে থাকে। মাদক দ্রব্যের উপরে এই ছিল আলোচনা। হেলুসিনোজেনিক প্লান্ট গুলো থেকে এই টাইপের মাদক দ্রব্যগুলো তৈরি হয়ে থাকে। এবার আমরা চলে যাব অ্যালার্জি সৃষ্টিকারী উদ্ভিদে। কোন উদ্ভিদগুলো অ্যালার্জি সৃষ্টি করে? সাধারণত উদ্ভিদে, যে সকল উদ্ভিদে রেণু বা পরাগরেণুগুলো স্কিনে লেগে অথবা নাসারন্ধ্র দিয়ে চলে গিয়ে অ্যালার্জির লক্ষণ প্রকাশ করে, সেই সমস্ত উদ্ভিদকে বলা হয় অ্যালার্জি সৃষ্টিকারী উদ্ভিদ। স্কিনে র্যাশ করবে এবং নাকের মধ্যে দিয়ে চলে গিয়ে অ্যালার্জির লক্ষণ প্রকাশ করে, সেই সমস্ত উদ্ভিদগুলোকে বলা হয় অ্যালার্জি সৃষ্টিকারী উদ্ভিদ। উদাহরণ জ্যান্থিয়াম স্ট্রামারিয়াম, এটার হচ্ছে হাগরা। জ্যান্থিয়াম স্ট্রামারিয়াম, এটাকে আঞ্চলিক নেম হাগরা বলে। 2 নম্বর উদাহরণ হ্যালিয়ান্থাস অ্যানাস, সূর্যমুখী। এই হাগরার ফলটা স্কিনে লাগলে জ্বালা পোড়া হয়, র্যাশ হয়। সূর্যমুখীর পুষ্পমঞ্জুরির রেণুগুলো অ্যালার্জি তৈরি করে। চেনোপোডিয়াম অ্যালবাম, এটা বথুয়া গাছের পুষ্পমঞ্জুরির রেণু অ্যালার্জি সৃষ্টি করে। আর্জিমন মেক্সিকানা, যেটাকে মেক্সিকান পপি বলে, শিয়াল কাটা আমাদের দেশে যেটা, আর্জিমন মেক্সিকানা যেটাকে মেক্সিকান শিয়াল কাটা বলে, এর যে রেণু এটাও হচ্ছে অ্যালার্জি সৃষ্টিকারী। এরপরে দেখতে পাচ্ছি হোগলা, টাইফা অ্যানগাস্টিফোলিয়া, হোগলা টাইফা অ্যানগাস্টিফোলিয়া, এরও যে পুষ্পমঞ্জুরি সেটা রেণুটা অ্যালার্জি সৃষ্টি করে। ঝাউ গাছের ফুলের রেণু অ্যালার্জি সৃষ্টি করে। কাসুয়ারিনা, টাইফা অ্যানগাস্টিফোলিয়া। 7 নম্বরে কোকোস নোসিফেরা, নারিকেল গাছের যে পুষ্পমঞ্জুরি ধরে সেখানের যে ছোট ছোট রেণু হয়, সেই রেণুগুলো বাতাসে ঘুরে অ্যালার্জি তৈরি করে। ক্যানাবিস স্যাটিভা, গাঁজা গাছের ফুলেরও যে রেণু আসছে সেখানে অ্যালার্জি তৈরি করে। অ্যামারান্থাস, নটে সব, কাঁটা নটে, শাক নটে, এগুলোর ফুলের রেণুগুলো বাতাসে ঘুরে র্যাশ তৈরি করে, অ্যালার্জি সৃষ্টি করে। তারপরে সবচেয়ে বেশি অ্যালার্জিক প্লান্ট হিসেবে পরিচিত যে প্রজাতিটা সেটা হলো রাস। এই রাসগণের অনেকগুলো প্রজাতি আছে যেগুলো মারাত্মক অ্যালার্জি সৃষ্টি করে স্কিনে। রাস নামে উদ্ভিদগুলোর বিভিন্ন প্রজাতি অ্যালার্জি সৃষ্টি করে থাকে। এই ছিল 10টা উদাহরণ অ্যালার্জিক প্লান্টে। এবার এই প্লান্টগুলো একটু এক নজরে আমরা দেখব। প্রথমে যেটা দেখতে পাচ্ছ এটা হাগরা, জ্যান্থিয়াম স্ট্রামারিয়াম। জ্যান্থিয়াম স্ট্রামারিয়ামের পরে যেটা দেখতে পাচ্ছি অবশ্যই চিনতে পারছো, হ্যালিয়ান্থাস অ্যানা, সূর্যমুখী। এরপরে
অ্যালার্জি সৃষ্টিকারী আরো দুটো, এটা বথুয়া, তারপরে এটা যে মেক্সিকান পপি, শিয়াল কাটা, এটা বথুয়া, এটা শিয়াল কাটা, টেনোপোডিয়াম অ্যালবাম আর আরজিমন মেক্সিকানা। এরপরে আরো দুটো, একটা হোগলা আর একটা ঝাউ। হোগলা গাছ টাইফা অ্যাঙ্গাস্টিফোলিয়া, অ্যান্ড এটা হলো ক্যাসুয়ারিনা ঝাউ। অ্যালার্জি সৃষ্টিকারী আরো দুটো, এটা হলো কোকোস নুসিফেরা আর এটা অ্যামারান্থাস গাছ, কাটা নটে, বা এটা মনে হচ্ছে শাক নটে, নটের শাক, অ্যামারান্থাস, কোকোস স্পেসিস নারিকেল এবং অ্যামারান্থাস। আর আরো দুটো দেখছি, এটা হলো একটা গাঁজা ক্যানাবিস সাটিভা আর আরেকটা হলো রাশ রেডিকান। রাশের অনেকগুলো প্রজাতি আছে যেগুলো অ্যালার্জি সৃষ্টি করে, তার মধ্যে একটা দেখতে পাচ্ছি রেডিকান, রাশ রেডিকান। এটা অ্যালার্জিক প্লান্টের সবচেয়ে আদর্শ উদাহরণ। ক্যানাবিস সাটিভা আর রাশ রেডিকান আমরা দেখতে পাচ্ছি। ক্যানাবিস স্যাটিভাসের এই যে ফলের গায়ের রোমগুলো অ্যালার্জি সৃষ্টি করে, ফুলগুলো তো আছে, ফল। এবার আসছি বিপদ নিয়ে। মেডিসিনাল প্লান্টের একটা বড় বিপদ হলো বিষক্রিয় প্লান্ট। এর আগে যে মতিভ্রম সৃষ্টিকারী গুলো দেখলাম, অ্যালার্জিক গুলো দেখলাম, তো অ্যালার্জি গুলো হলে কিন্তু অ্যালার্জিক প্লান্ট গুলো থেকে যদি আমি মেডিসিন তৈরি করি তাহলে সেখানে কিন্তু সাইড ইফেক্ট থাকার সম্ভাবনা থাকবে। আমি যদি মতিভ্রম গুলো থেকে একটা নির্দিষ্ট মাত্রায় মেডিসিন তৈরি করি তাহলে সেটা অনেক ভালো মেডিসিন হবে, সেখানে সাইড ইফেক্ট থাকবে না। কিন্তু যে উদ্ভিদটা থেকে আমি ওষুধ তৈরি করবো সেটা যদি পয়জনাস হয়, সেটা যদি বিষ হয়, তাহলে আমার ডাইরেক্ট জানি যে এটা বিষ, তাহলে কিন্তু সেটা ওষুধ তৈরির জন্য হবে বিপদ। এই পয়জনাস প্লান্ট গুলো মেডিসিনাল প্লান্টের প্রধান শত্রু। পয়জনাস প্লান্ট সম্পর্কে তথ্যগুলো এখন আমরা একটু দেখব। আমাদের যে বাংলাদেশ, এখানে প্রায় 5,000 প্রজাতির সপুষ্পক উদ্ভিদ আছে আর কি। 5,000 প্রজাতির সপুষ্পক উদ্ভিদ, তার মধ্যে দেখা গেছে যে ভেষজ উদ্ভিদের সংখ্যা 500, প্রায় 500 প্রজাতির ভেষজ উদ্ভিদ আছে। এই ভেষজ উদ্ভিদগুলোর মধ্যে বেশ কিছু আছে পয়জনাস হিসেবে শনাক্ত করা হয়েছে, যেগুলো বিষাক্ত বিষাক্ত হিসেবে শ্রেণীভুক্ত করা যায়। কারণ এগুলো এর মধ্যে আছে কিছু হচ্ছে বিষাক্ত হিসেবে শ্রেণীভুক্ত করা হয়েছে এবং আলাদা করা হয়েছে এগুলোকে, যেগুলো বিষাক্ত। কারণ এগুলো যদি সতর্কভাবে ব্যবহার না করা হয়, পরিমিত মাত্রায় ব্যবহার না করা হয়, তাহলে জীবদেহে বিষের প্রভাব হবে। যাতে মানুষ এইগুলো প্লান্ট থেকে আলাদা থাকে বা না ব্যবহার করে, সেই জন্য সচেতন করার জন্য এগুলোকে আলাদা শ্রেণীভুক্ত করে দেওয়া হয়। যেগুলো সতর্কভাবে ব্যবহার না করলে বা পরিমিত মাত্রায় ব্যবহার না করলে প্রাণী দেহে বিষের প্রভাব সৃষ্টি করে। এখান থেকে আরো কিছু তথ্য নিতেই হবে। যেমন তাহলে আমরা কোনগুলোকে বিষাক্ত উদ্ভিদ বলবো? যে সমস্ত উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্য মানুষ বা অন্য প্রাণীর দেহে ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে অথবা মৃত্যুর কারণ হতে পারে, সেই সমস্ত উদ্ভিদগুলোকে বলবো বিষাক্ত উদ্ভিদ বা পয়জনাস উদ্ভিদ। তবে যে উদ্ভিদ তাজা অবস্থায় বিষাক্ত, খেয়াল করো, তাজা অবস্থায় বিষাক্ত কিন্তু রান্না করলে বা শুকালে তার বিষাক্ততা হারিয়ে যায়, সেগুলোকে কিন্তু পয়জনাস প্লান্ট হিসেবে গণ্য করা যাবে না। কাঁচা অবস্থায় বিষাক্ত, কিন্তু রান্না করার পরে সেটা বিষাক্ততা হারায়, সেটা ড্রাই করার পরে বিষাক্ততা হারায়, সেই সমস্ত উদ্ভিদকে আমরা পয়জনাস হিসেবে গ্রহণ করব না। এসব উদ্ভিদের সাধারণত পয়জনাস উদ্ভিদগুলোর পাতা, ছাল, ফুল, ফল এগুলোতে বিষ থাকে। আর পয়জনাস প্লান্টের আছে কিছু পয়জনাস প্লান্ট আছে যাদের ল্যাটেক্সটা বা তরুক্ষীর বা আঠা এগুলো ভয়ঙ্কর বিষাক্ত, এগুলো জানতে হবে। এগুলোতে কিছু রাসায়নিক দ্রব্য থাকে। কি টাইপের এই রাসায়নিক দ্রব্যগুলোর কারণে এগুলো পয়জনাস হয়ে থাকে? যেমন অ্যালকালয়েড, বেশ কিছু বিষাক্ত অ্যালকালয়েড আছে, বেশ কিছু বিষাক্ত গ্লাইকোসাইড আছে, বেশ কিছু বিষাক্ত টক্সালবুমিন আছে, অ্যালকালয়েড আছে বিষাক্ত, গ্লাইকোসাইড আছে।
এবং অন্যান্য আরো রাসায়নিক দ্রব্য আছে যেগুলো পয়জনাস, যেগুলো মাত্রাতিরিক্ত পরিমাণে থাকে, এই জন্য এগুলো পয়জনাস হয়ে যায়। এই অ্যালকালয়েড গুলো, গ্লাইকোলাইসিড গুলো বা টক্সালবুমিন, এগুলো মাত্রাতিরিক্ত মাত্রায় থাকে জন্য এই গাছগুলো পয়জনাস হিসেবে ব্যবহার মানে চিহ্নিত হয়। এমনি এই জিনিসগুলো যদি পরিমিত মাত্রায় অল্প মাত্রায় নেওয়া যায় তাহলে সেটা মেডিসিন, আর এটা মাত্রাতিরিক্ত নিলে সেটা পয়জনাস। এটাই হলো মূল কথা। তবে এসব দ্রব্য যখন পরিমিত মাত্রায় থাকে তখন এই যে কথাটা বললাম, তখন বিষাক্ত উদ্ভিদ চিকিৎসা শাস্ত্রে উপকারী উদ্ভিদে পরিণত হয়। যখন এটা পরিমিত মাত্রায় ব্যবহার করা যায় তখন কিন্তু চিকিৎসা ক্ষেত্রে একটা পয়জনাস প্লান্ট মেডিসিনাল প্লান্টে উপকারী উদ্ভিদে পরিণত হয়ে যাবে, পরিণত হতে পারে। তাই বিষাক্ত উদ্ভিদ ও ভেষজ উদ্ভিদের মধ্যে আসলে এই যে সুস্পষ্ট সীমারেখা টানা খুবই মানে দুরূহ কাজ। আমি বলছি আজকে এটা পয়জনাস প্লান্ট, কালকে সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে এটা মেডিসিনাল প্লান্ট, এটা থেকে অনেক কঠিন রোগের চিকিৎসা হচ্ছে। যেমন গাঁজা গাছটা কিন্তু দেখা যাচ্ছে অ্যালার্জি তৈরি করছে, নেশা জাতীয় দ্রব্য তৈরি করছে, বেশি মাত্রা গ্রহণ করলে মনোবৈকল্য তৈরি করছে। সেই উদ্ভিদটা থেকে কিন্তু বর্তমানে অনেক রিসার্চ চলছে, এটার মধ্যে একটা অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা ক্যান্সার প্রতিরোধ করবে, যেটা এইডস রোগের বিরুদ্ধেও কাজ করবে। এবং এটার যে রাসায়নিক উপাদান আছে সেটা সাইড ইফেক্ট বিহীন, যে অপারেশনে ব্যবহৃত যে চেতনানাশক সেটা আবিষ্কারের জন্য কাজ চলছে, খুব শীঘ্রই এটা সম্পর্কে জানা যাবে। তাহলে কি গাঁজা গাছটাকে যেখানে একদিকে ক্ষতিকর মনে করছি, এখন এটা মেডিসিনাল প্লান্ট হয়ে যাবে, কারণ এটার পজিটিভ ইউজ হবে। যাই হোক, একটা বিষাক্ত উদ্ভিদ এবং ভেষজ উদ্ভিদের মধ্যে আসলে সীমারেখা টানাটা খুবই দুরূহের কাজ। কিছু কিছু উদ্ভিদ মারাত্মক বিষাক্ত, এগুলো কিছু উদ্ভিদ আছে যেগুলো খেলে মৃত্যু পর্যন্ত ঘটে থাকে। তাই এগুলো মানুষ তখন তাদের বিভিন্ন অসামাজিক কাজে ব্যবহার করে ফেলে, যেমন আত্মহত্যার মতন কাজ করে, আবার নিজেকে মারে, অন্যকে মারার কাজেও ব্যবহার করে। এই খারাপ কাজে, যেগুলো অসামাজিক কাজ, সেই কাজে এই পয়জনাস প্লান্ট গুলো ব্যবহার করে। কিছু উদ্ভিদ আছে আরো কিছু অপরাধমূলক কাজ করে, গর্ভপাতের মতন ভয়ঙ্কর কাজ করে। তারপরে আরো অন্যান্য অসৎ উদ্দেশ্য থাকে, বিভিন্ন ঝাড়ফুঁক কবিরাজি করে মানুষের ক্ষতি করে এই টাইপের উদ্ভিদগুলো দিয়ে। এবার পয়জনাস প্লান্ট গুলোর উদাহরণ দেখব। 1 নম্বর উদাহরণ ধাতুরা মেটাল, ধাতুরা মেটাল। এটার গোত্র হলো সোলানেসি। এর বিষাক্ত অংশ কোথায় কোথায় বিষ আছে, পাতা, ফল, বীজ। এটা চেতনানাশক, প্রলাপ সৃজক। এটা চেতনা নাশ করে দেয়, আবার প্রলাপ বকতে থাকে, হয়তোবা পাগলামির লক্ষণগুলো দেখা যায় এটা সে বেশি মাত্রায় সেবন করলে পাগলামি দেখা যেতে পারে, আর তার থেকেও বেশি মাত্রায় খেলে মৃত্যু পর্যন্ত ঘটে থাকে। এরপরে হলুদ করবি দেখতে পাচ্ছ, এটার বৈজ্ঞানিক নাম থেবেশিয়া পেরুভিয়ানা, গোত্র অ্যাপোসাইনাসি। এর বিষাক্ত অংশ হলো মূলের ছাল। এর মূলে যে ছাল আছে সেটা, এর ফল, এর বীজ এবং এর কষ। এটা খেলে মৃত্যুর কারণ হয়। স্থানিক প্রয়োগে গর্ভপাত ঘটায়। এটা গর্ভপাত ঘটানোর কাজে, আবার মৃত্যুর ঘটাতেও, মানে আত্মহত্যার মতন ঘটনাগুলো ঘটে এর বিভিন্ন অংশ খেয়ে। এবার আরেকটা বিষক্রিয়া উদ্ভিদ দেখছি, 3 নম্বর বিছুট, ট্রাজিয়া ইনভোলুক্রাটা। ট্রাজিয়া ইনভোলুক্রাটা এর গোত্র হলো ইউফরবিয়াসি। বিষাক্ত অংশ লতা, পাতা, পুষ্পমঞ্জুরি ও ফলের গায়ের রোম। এটা আসলে তার পুরো গাটা রোমশ, এই রোমগুলোই অ্যালার্জি সৃষ্টি করে, চুলকানি সৃষ্টি করে, বিষক্রিয়া তৈরি করে শরীরে। চুলকানি হয়, ফুলে যায়, রস হয়, এই টাইপের ঘটনাগুলো বিষক্রিয়া ঘটায় স্কিনে। বিছুট, ট্রাজিয়া ইনভোলুক্রাটা। 4 নম্বর পয়জনাস প্লান্ট কাঁটাচুত্রা। এই কাঁটাচুত্রা আর হলো কাঁটাচুত্রা, বিছুট, এগুলো কিছুটা
রোমশ, তাদের এই যে রোমশ যে রোমগুলো, এইগুলোই হচ্ছে অ্যালার্জির মাধ্যমে শরীরের স্কিনে পয়জন ঘটায়, বিষাক্ত বিষক্রিয়া ঘটায়। কাঁটাচুটার বৈজ্ঞানিক নাম জিরার্ডিনিয়া ডাইভার্সিফোলিয়া। জিরার্ডিনিয়া ডাইভার্সিফোলিয়া গোত্র হলো আর্টিকেসি। আর্টিকেসি বিষাক্ত অংশ পাতা, ফুলের বৃন্ত, পুষ্পমঞ্জুরি ও ফল। চুলকানি হয়, ফুলে যায়, রস হয়। আর এখানে আমরা উদ্ভিদগুলো দেখতে পাচ্ছি। 5 নম্বরেও যে উদ্ভিদটা, সেটার নাম হলো আলকুশি। আলকুশির ফুল, পাতাযুক্ত গাছ দেখতে পাচ্ছ, ফল ধরে আছে একটা সিমের মতন গাছের পাতাগুলো, ফলটা দেখতে তেঁতুলের মতন, এইটা হলো আলকুশি। মুকুনা পুরিয়ান্স, এটার বোটানিক নেম মুকুনা প্লুরিয়েন্স। মুকুনা প্লুরিয়েন্স, এটার ফ্যামিলি নেম লিগুমিনাস। এটা সিম জাতীয় উদ্ভিদ, লিগুমিনাসি গোত্রেরই। বিষাক্ত অংশ হলো ফল। এর ফল আর ফলের গায়ে লেগে থাকা যে রোম, এটা বিষাক্ত। এটা গায়ে লাগলে চুলকানি এবং জ্বালাপোড়া শুরু হয়। এই হলো পয়জনাস প্লান্টের 5টা উদাহরণ আলকুশি। এরপরে কীটনাশক বস্তু উৎপাদনকারী কিছু উদ্ভিদ, যেগুলো থেকে যে কীটনাশক বস্তুগুলোর নাম সহ এখানে আমি দেখাবো। সেই উদ্ভিদগুলো কেন ব্যবহার করলে কেন কীটপতঙ্গ দূর হয়ে যায়, সেই উদ্ভিদগুলোর মধ্যে কি বস্তু আছে সেগুলো এখন জানা সম্ভব হয়েছে। সেই রাসায়নিক বস্তুগুলোর নাম সহ সেই প্লান্টগুলোর নাম দেখবো, যেগুলো কীটনাশক বস্তু উৎপাদন করতে পারে। কীটনাশক বস্তু উৎপাদনকারীতে যে জিনিসগুলো দেখাবো গাছে, কীটনাশকের নাম, এখানে প্রত্যেকটা উদ্ভিদের কীটনাশকের নাম থাকবে এবং উৎস এবং গোত্রের নাম থাকবে। প্রথমে 1 নম্বরে কীটনাশকের নাম হলো ওয়ারফেরিন। ওয়ারফেরিন পাওয়া যায় এরকম একটা উৎস হলো মেলিলোটাস অফিসিনালিস। এখানে তোমরা সেই গাছটা দেখতে পাচ্ছ, মেলিলোটাস অফিসিনালিস। এর গোত্র হলো প্যাপিলিওনেসি। ওয়ারফেরিন কীটনাশক, মেলিলোটাস অফিসিনালিস এই প্লান্ট এর সোর্স, গোত্র হলো প্যাপিলিওনেসি। 2 নাম্বার উদাহরণ কীটনাশক বস্তু উৎপাদনকারী, কীটনাশকের নাম রোটেনন, উৎস হলো ডেরিস রোবাস্টা। এখানে দেখতে পাচ্ছ তোমরা ডেরিস রোবাস্টা। ডেরিস রোবাস্টার যে মূল, সেটা থেকে রোটেনন আলাদা করা হয়। এর গোত্রের নাম হলো প্যাপিলিওনেসি। গোত্র। 3 নাম্বার উদাহরণ দেখব। 3 নাম্বার উদাহরণ কীটনাশকের নাম নিকোটিন আর উৎসের নাম নিকোটিয়ানা ট্যাবাকাম, তামাক গাছ, নিকোটিয়ানা ট্যাবাকাম। এটার গোত্রের নাম সোলানেসি। 4 নম্বর উদাহরণ দেখব। 4 নম্বর উদাহরণও একটা তামাক, কীটনাশকের নাম হলো নরনিকোটিন। নিকোটিনের থেকে গঠনটা হালকা আলাদা কিন্তু কাজ একই, নরনিকোটিন। উৎস হলো নিকোটিয়ানা সিলভেস্ট্রিস। এটার গোত্রের নাম হলো সোলানেসি। নিকোটিয়ানা সিলভেস্ট্রিস এর গাছ আমরা দেখতে পাচ্ছি, পাতাগুলো সাধারণ তামাক পাতা থেকে একটু বড়, ফুলের মঞ্জুরি গুলো বড় হয়, সাদা ফুল হয়। এরপরে 5 নম্বর যে কীটনাশক, সেটার নাম হচ্ছে পাইথ্রাম। উৎস হলো ক্রিসান্থেমাম। এটা কিছু চন্দ্রমল্লিকা ফুল, ক্রিসান্থেমাম, আর এর গোত্র কম্পোজিটি। কীটনাশকের নাম কি? পাইথ্রাম। এবার 6 নম্বর উদাহরণ দেখব। নিম গাছ দেখতে পাচ্ছি, কীটনাশকের নাম অ্যাজাডিরেকটিন। অ্যাজাডিরেকটিন হচ্ছে এই নিম গাছের বোটানিক নেমের সাথে মিল আছে, মনে রাখার সুবিধা। অ্যাজাডিরেকটিন, অ্যাজাডিরেস্তা ইন্ডিকা। অ্যাজাডিরেকটিন, এটার গোত্রের নাম ম্যালিয়াসি। এখানে আমরা নিম পাতা দেখতে পাচ্ছি, অ্যাজাডিরেস্তা ইন্ডিকা। 7 নম্বরে কীটনাশকের নাম অ্যানাবেসিন। এটা এক ধরনের অ্যালকালয়েড, অ্যানাবেসিন ট্রু অ্যালকালয়েডের উদাহরণ অ্যানাবেসিন। অ্যানাবেসিনের যে উৎস অ্যানাবেসিস স্পিসিস।
অ্যানাবেসিনের আরেকটা সোর্স আমরা দেখছি, এখানে হচ্ছে নিকোটিয়ানা গ্লাউকা। তার মানে এই অ্যানাবেসিনটা দুইটা উদ্ভিদ থেকে কীটনাশক হিসেবে আলাদা করা যেতে পারে, একটা অ্যানাবেসিস স্পেসিস আর একটা নিকোটিয়ানা গ্লাউকা। এই নিকোটিয়ানা গ্লাউকাটা অনেকটা তামাক পাতার কিন্তু আরেকটা জাত, এটা এই যে জাতটা বৃক্ষ জাতীয়, এই জন্য এটাকে বলা হয় টোবাকো ট্রি, মানে বৃক্ষ টাইপের। এটার গোত্র, দুইটারই গোত্র সোলানেসি। এখানে দেখতে পাচ্ছি অ্যানাবেসিস আফাইলা আর আরেকটা নিকোটিয়ানা গ্লাউকা। ট্রি ট্যাবাকাম বলে, ট্রি টোবাকো। এই ছিল 7টা কীটনাশকের নাম, তাদের উৎসের নাম, তাদের গোত্রের নাম। এটা তোমাদের কিন্তু পড়তে হবে, মুখস্থ করতে হবে অন্তত 5টি। এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো তালিকা তৈরি করে পড়ে নেবে। আজকে ক্লাসের বুক রেফারেন্স দেখে নাও, ইকোনমিক বোটানি, ইথনো বোটানি ও ফার্মাকোগনোসি বাই জীবন কৃষ্ণ সাহা স্যার এবং সুনির্মল চন্দ্র বসু স্যার। এবং আমার এই বইয়ের আরেকটা রেফারেন্স আছে এখানে, সেটা হলো বাংলাদেশ বুক ব্যাংকের ইকোনমিক বোটানি, ইথনো বোটানি অ্যান্ড ফার্মাকোগনোসি। আর আরেকটা সোর্স হলো ইন্টারনেট সোর্স উইকিপিডিয়া। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের আজকের কাজটা দেখে নাও। আজকে তোমাদের ক্লাসের উপরে কি কাজ, তোমরা ঠিক মতন কাজ করছো তো? আমি তো বুঝতেও পারছি না অনলাইনের ক্লাসে। যাই হোক, আজকের ক্লাস হলো 5টি করে মতিভ্রম সৃষ্টিকারী উদ্ভিদ, 5টি অ্যালার্জিক সৃষ্টিকারী উদ্ভিদ, 5টি বিষক্রিয় উদ্ভিদ এবং 5টি কীটনাশক বস্তু উৎপাদনকারী উদ্ভিদের আঞ্চলিক নেম, বোটানিক নেম, গোত্র, তারপরে যেগুলোর রাসায়নিক উপাদান দেখালাম তাদের রাসায়নিক নাম সহ তালিকা পড়বে। এইভাবে তোমাদেরকে নোট তৈরি করা থাকলে তোমাদের অন্তত 4 নম্বর করে প্রশ্নের অ্যান্সার কখনোই ছুটে যাবে না। আমি আশা করব তোমরা অবশ্যই এখান থেকে উপকৃত হবে আমার ক্লাসটা থেকে। পরবর্তী ক্লাস হবে, আজকে দেখলাম নন মেডিসিনাল প্লান্ট, নেক্সট দিন আমরা দেখব যেগুলো হলো মেডিসিনাল প্লান্টের উদাহরণ, মেজর ইন্ডিজিনাস মেডিসিনাল প্লান্টস অফ বাংলাদেশ। বাংলাদেশের লোকজ ভাবে ব্যবহৃত যে উদ্ভিদগুলো, লোকজ ভাবে ব্যবহৃত ভেষজ উদ্ভিদগুলোর তালিকা, এরকম 20টা উদ্ভিদের উদাহরণ দেখাবো, ব্যবহৃত অংশ ব্যবহার সহ। আর তোমাদেরকে তোমাদের পরীক্ষাতে আমি যে 20টা লিস্ট দেখাবো, এই 20টা পড়লেই ঘুরে ফিরে এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে, কারণ এই 20টা উদ্ভিদের মধ্যে বিভিন্ন সাল থেকে ঘুরে ফিরে আসছে, হয়তো বা আসে 10টার মধ্যে আসে, অথবা 5টা আসে। এর এই 20টার মধ্যে, এই 20টা সম্পর্কে তোমরা অবশ্যই পড়বে ভালোভাবে, এগুলোর ইউজেস সহ। আমি দেখাবো কিভাবে এটার উপরে নোট তৈরি করতে হবে, কিভাবে এই মেডিসিনাল প্লান্ট গুলোর উপরে পড়তে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, মনোযোগ দিয়ে আমার ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ যারা আমার ক্লাস করলে তাদের সবাইকে, সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।